নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে গুটকা খেয়ে বিহারা পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসারের মৃত্যু, চাঞ্চল্য। গ্রিনফিল্ড বিমানবন্দরের উন্নয়নে প্রদূষণ পর্ষদের শুনানি নির্বিঘ্নে সম্পন্ন। 151 এর মধ্যে 145টি স্মারকলিপি বিমানবন্দর প্রতিষ্ঠার সমর্থনে জমা পড়ল। স্তব্ধ ভাঙ্গারপাড় হারাং নদীর ফেরি পরিষেবা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সর্বশ্রেণীর জনগণ। নিয়মিত ট্রেনের দাবিতে শ্রীভূমির মহিষাসন রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ জনতা ঠেলা ধাক্কা। বরখোলার মারুয়াছড়ায় মারপিটের ঘটনায় ভুয়া সাংবাদিক দেলোয়ারকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় এক পুলিশ অফিসারের রহস্যজনক মৃত্যু। গুটকা খাবার পর শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু আসাম পুলিশের অফিসারের। পুলিশ অফিসারের নাম সুরজিৎ ডাকা। তিনি বিহারা ফাঁড়ির অফিসার ইনচার্জ ছিলেন। তাকে ফোন করার পর দীর্ঘ সময় পাওয়া যায়নি। তারপর খোঁজাখুঁজির পর তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। বিহারা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুরজিৎ ডাকাকে তার কোয়ার্টারের দরজা ভেঙে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারেননি। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের পরই মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। এদিকে স্থানীয় সূত্র মতে গুটকাই কেড়ে নিয়েছে ইনচার্জের প্রাণ। দুইজন তিনজন ডাক্তার আপনারা মুখে চুলা ডাক্তার নেই দা আপনি অক্সিজেন লাগানি শিখিয়া আপনার স্টাফে জানতো না নি এগুলা যে ইয়ে করাটা যেটা আছে ক্লিনিং করে তারাই করে কিন্তু জবাব দিও আপনি এইটা এই মানুষের তো বাঁচবার একটু হলে চান্স আছে যদি অক্সিজেনটা লাগাইয়া পাঠাইতে পারতাম। একটা পেশেন্ট তো অলরেডি সিরিয়াস বলছে এটা লাগি তো অক্সিজেন লাগানি অক্সিজেন তো অক্সিজেনটা লাগালি তো সিরিয়াস তো লাগি তো ভালো করে লাগালি তো মানে তোমাকে দাঁড়িয়ে সিরিয়াস তো সিরিয়াস হয়ে যাবে অক্সিজেন কোন ইয়ে তো না পাচ্ছো ভালো কও আরে কেন। আচ্ছা স্যার, তারা যে আপনার স্টাফ নেই, অরিজিনাল এমপ্লয়মেন্ট স্টাফ নেই, তারা যে আপনি কইলা লাগাইবার লাগিয়া তারাই তো স্টাফ, তারা স্টাফ পার্মানেন্ট স্টাফ নেই, সারা কমিটি থেকে রাখা স্টাফ, কমিটি থেকে রাখা হয়েছে। তারা আপনি কিটা বেস করে আপনি চলুন মেডিকেলটা চালাই রাখো কিটা তারা তো খবর দিয়ে করতে আছে এগুলা আপনার এক্সপেরিয়েন্স নাই স্যার। পেশেন্ট যদি অক্সিজেন লাগানি হয় বালা পেশেন্ট তো লাগাইবার দরকার নাই, কিন্তু যার দরকার তারা তো লাগাইতে পারছেন না আজকে না পারছেন। আচ্ছা স্যার, কই পারছেন নি সিরিয়াস পেশেন্ট লইয়া আইবো না বালা পেশেন্ট লইয়া আইবো? আপনার না আইতে বালা করে সিরিয়াসলি আইবো এখানে কইলা সিরিয়াস পেশেন্ট লইয়া আইছো, অক্সিজেনের প্রয়োজন পড়ে না। আমরা তো প্রায় সময় আপনি মেইনটেইন করে রাখতে, এটা আপনার দায়িত্ব না, ইনচার্জ না আপনি? তিনটা সিলিন্ডার আনছেন, তিনটা আপনারা লাগাইতে পারছেন না আজকে? আপনি ইনচার্জ, আপনার দায়িত্ব। বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আপনারা তিনটা সিলিন্ডার আনিয়া সবাই মিলিয়া চেষ্টা করিয়া পারছেন না সিলিন্ডার লাগাইতে। পেশেন্ট গেছে অক্সিজেন ছাড়া, সিরিয়াস পেশেন্ট, আপনি নিজেও স্বীকার করলাম। সোমবার ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের নিয়ে প্রদূষণ পর্ষদের শুনানি সম্পন্ন হয়েছে। ডলু চা বাগানে প্রস্তাবিত সবুজ বিমানবন্দর নিয়ে অনেক বিতর্ক রয়েছে, দেখুন সবিশেষ। আজ ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য পরিবেশ, বন এবং জলবায়ু সংক্রান্ত একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন জেলা শাসকের কাছে বিভিন্ন সংস্থার 150টি স্মারকলিপি জমা পড়েছে। এর মধ্যে 145টি স্মারকলিপি বিমানবন্দর প্রতিষ্ঠার সমর্থনে ছিল। শুনানিতে বিভিন্ন দল ও সংগঠনের 50 জনেরও বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানেও প্রায় 95% উত্তরদাতা বিমানবন্দরের সমর্থনে বক্তব্য রাখেন। শুনানিতে কাছাড় জেলা শাসক মৃদুল যাদব এবং পরিবেশ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। आज EIA का जो हियरिंग था, पब्लिक हियरिंग ऑर्गेनाइज किया गया था 11:30 बजे, जिसका हम लोग ने ड्राफ्ट नोटिफिकेशन 30 दिन पहले दिया था। तो आज
जो 30 दिन पहले ड्राफ्ट नोटिफिकेशन दिया था उसके अकॉर्डिंग हमारे क्लोज टू 151 मेमोरेंडम्स हियरिंग तक पाए गए और 150 मेमोरेंडम्स के बीच में आज सभा में 32 लोगों ने अपना मत रखा। करीबन 800 के ऊपर लोग यहाँ प्रेजेंट थे। तो हमारा जो हियरिंग है वो स्मूथली कंडक्ट हुआ है और जिसका जो व्यू पॉइंट था, जो उसका कंसर्न था, जो उसका सपोर्ट था या अगेंस्ट था, हमने सब नोट कर लिया है और ये सारा जो हमने इसको वीडियो रिकॉर्ड किया है, नोट किया है, ये सबको सुनवाई को जो है हम लोग गवर्नमेंट को पहुंचा देंगे और उसके बाद का जो भी स्टेप होगा आपको हम जानकारी दे देंगे। उसका जो मिनट्स होगा वो भी हम लोग लाइव रिकॉर्डिंग एज वेल एज मिनट्स का जो कॉपी होगा वो आप लोगों को प्रोवाइड करेंगे। 151 हमारा जो मेमोरेंडम्स आए थे उसमें से क्लोज टू 95% जो मेमोरेंडम थे वो सपोर्ट में आए थे और 4-5 मेमोरेंडम थे वो अगेंस्ट थे। और अगेंस्ट में भी कुछ मेमोरेंडम में ये बातें थी कि उनको बेटर रिहेबिलिटेशन चाहिए। टोटली अपोजिट नहीं था, उनका था कि होना चाहिए एयरपोर्ट, रूलों में ही होना चाहिए, किंतु अच्छा हमारा जो रिहेबिलिटेशन प्लान है, पॉल्यूशन कंट्रोल एक्टिविटीज है, सस्टेनेबिलिटी है, एम्प्लॉयमेंट है, उसके बारे में उन्होंने सपोर्ट किया। MOU एक हुआ था 2022 में जो साइन हुआ था, उसका बहुत से पॉइंट्स थे। उसमें जो पॉइंट्स थे उसमें से कई बातें ऑलरेडी क्रियान्वित हो चुकी हैं और कुछ क्रियान्वयन में चल रहा है। उसका भी हमने पूरा प्रेजेंटेशन किया कि उसमें जो वर्कर वेजेस थे, उसका जो ग्रेचुइटी था, जो कुछ प्लांटेशन करना था, साथ ही साथ एम्बुलेंस प्रोवाइड करना था या कुछ टीन पाथ प्रोवाइड करना था, तो उसका क्या क्या प्रोग्रेस हो चुका है, क्या क्या करना बाकी है, इसका हमने यहाँ पे जानकारी दी है। एंड रेगुलरली उसकी एक कमेटी है, उसकी मीटिंग होती रहती है, हम लोग उनको पुश करते रहते हैं एंड आशा करते हैं कि सबके सहयोग से हम लोग उस MOU को पूरी तरह से क्रियान्वित करें। স্তব্ধ ভাঙ্গার পার হারাং নদীর ফেরি পরিষেবা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সর্বশ্রেণীর জনগণ। ইঞ্জিন চালিত নৌকা দেওয়ার দাবি। সোমবার সকাল থেকে স্তব্ধ হারাং নদীর ফেরি পরিষেবা। রবিবার রাতের টানা বৃষ্টির ফলে রুদ্ররূপ হারাং নদী, এতে জনদুর্ভোগ চরমে। দেখুন সবিশেষ। এতদিন যদিও দিনের বেলা SDRF এবং সেনাবাহিনীর তরফে ফেরি পরিষেবা থাকত, কিন্তু আজ সোমবার নদীতে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধ ফেরি পরিষেবা। ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। নদীর দুপারের মানুষ এক পার থেকে অন্য পারে পারাপার হতে পারছেন না। নদীতে ফেরি পরিষেবার জন্য ইঞ্জিন চালিত নৌকা চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণেরা। এদিকে নদীর পাশে আপাতত পারাপারের জন্য চলছে জোর গতিতে বাঁশের সেতু নির্মাণের কাজ। বৃষ্টি হওয়ার কারণে আমাদের হারাং নদীতে যেরকম তুলা এসেছে, তার জন্য আমাদের সেনাবাহিনী বা SDRF বাহিনী যারা নৌকা দিয়েছিল হাতে টেনে রশি বাঁধে, কিন্তু এটা আজকে তারা এই সুতোর মধ্যে চালাইতে পারছে না। তার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা বা একটা লঞ্চ আমরা এখানে দেওয়ার লাগে। যখন স্কুলে যেটা বাচ্চারা তারা লেটর ক্লাসের লাগি বা অন্য যাত্রীরা আছেন তারা টাউনে যাইতো, কেউ আছে কিন্তু কেউ এখন পার হইতে পারেন না। এটার লাগে আমরা অনুরোধ করি আর আমরা ডিসি মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে যে যাতে আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা এখানে দেওয়ার লাগে। এই শীতল মাঝে যে তারা সেনাবাহিনী যা কষ্ট করছে, আজকে তারার লাগে এটা সম্ভব না, দেখা যায় তারা বন্ধ করে রাখছে। এর লাগে আমরা স্কুলের বাচ্চারা টাইম মতো দিতে পারেন না, আমরা অনুরোধ করি আর যাতে একটা ইঞ্জিন চালিত নৌকা দেওয়ার লাগে কেন আমরা দাবি। বিক্রমপুর লোকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, আমরা স্কুলে যেতাম পারি না, স্কুলে এক্সাম চলে, আমরা বহু দূর জায়গা আটিয়া বাইরে ঘুরিয়ে 5-6 কিলোমিটার যাওয়া আটিয়া ইয়া যেতে লাগে, ভাড়াও নেই নোটওয়ালা। ব্রিজ তো খাটকে বানাইছেন, আজকে লইয়া গেছি কিটা বাসের ব্রিজ, আজকে একটা ব্রিজ বানাই দিয়েছিল বাস দিয়ে, এটা লইয়া গেছে কি আজকে নদী স্পিডে লইয়া গেছে। নিয়মিত ট্রেনের দাবিতে শ্রীভূমির মহিষাসন রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মহিষাসন রেল স্টেশনে হাজার হাজার লোকের উত্তাল প্রতিবাদ।
পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে টানা হেচড়া। ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ রেঞ্জার ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া সহ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং সদর সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার সহ বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, কোভিডের সময় মহিষাসন থেকে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কোভিড শেষ হওয়ার পর রেল পরিষেবা চালু হলেও নিয়মিত করা হয়নি। ফলে এলাকার জনগণ দেশের প্রধানমন্ত্রী সহ রেলমন্ত্রীকে রেল পরিষেবা নিয়মিত করতে দাবি বহুবার স্মারকপত্র দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে যতবারই রেল পরিষেবা নিয়মিত করার দাবি তারা উত্থাপন করেছিলেন, ততবারই তাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আজ রেল পরিষেবা নিয়মিত করার দাবিতে মহিষাসন রেল স্টেশনে শিলচর থেকে আসা ট্রেন আটকে দেন হাজার হাজার জনতা। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। कोविड-19 छोड़ के चला गया, लेकिन हमारे इलाके की बदकिस्मती ये है कि 4 साल से कोविड-19 दोहरा के हमें जैसे ये ट्रेन बंद किया है, आज तक 4 साल से ये ट्रेन बंद है। तो 4 साल से हम सिर्फ एरिया मैनेजर के पास जा रहा है और मेमोरेंडम दे रहा है और आ रहा है, और सिर्फ हमको बदले में क्या मिल रहा है? सिर्फ उम्मीद मिल रहा है, हफ्ते में हो जाएगा, 15 दिन में हो जाएगा। आज हफ्ते दिन पहले हम एरिया मैनेजर के पास जब गया था, मतलब 4 दिन पहले, तो उन्होंने बोला ये कंप्यूटर काम, ये देखो हम मालीगांव भेज दिया। अरे मालीगांव भेजो या अपने घर में भेजो या मंत्री के पास भेज कर भेजो, उससे हमारा कोई मतलब नहीं है। हमारा मतलब है कि हमको ट्रेन क्यों नहीं दिया जा रहा है, बंद क्यों किया, इसके जवाब पहले हमको चाहिए। 4 साल से हमको तकलीफ क्यों हो रहा है? और इस इलाका की सिर्फ एक ही लाइन है, आप कम्युनिकेशन लाइन देखिए, फकीराबाद FM रोड टूटा हुआ है। अभी फ्लैट बैट के दौरान कोई भी आदमी सिलचर नहीं जा सकता। उस इस इलाका में आप चेक करके देखिए, मंथली टिकट ट्रेन का बहुत है, मंथली टिकट जो एम्प्लॉय लोग सिलचर में जाते हो, मेडिकल कॉलेज भी सिलचर में है और स्टूडेंट भी सिलचर में जाते हैं, लेबर भी सिलचर तक सुबह जाके शाम को काम करके आते हैं। लेकिन हमने इतना रिक्वेस्ट किया इनको जाके, आप हमारा देखिए कम से कम 1000 कॉपी मिलेगा मेमोरेंडम की पूरी। हमने प्राइम मिनिस्टर से लेकर रेलवे मिनिस्टर से लेकर एरिया मैनेजर से लेकर सबको हमने कॉपी दिए है। और अभी आके सर्कल ऑफिसर मैडम और ये हमारा एसपी सर सब आके हमको ये वही उम्मीद दे रहा है ताकि हम बात करेंगे। और बात तो हम कर रहा है, 4 साल से हम ये बात कर रहा है, हमें कोई जवाब क्यों नहीं दे रहा है? लेकिन ये जो लाइन है ये भी हिस्टोरिकल प्लेस है, महिषासुर इंडो बांग्ला बॉर्डर है, और इंडो बांग्ला बॉर्डर में एक ही चीज बचा हुआ है जो हिस्ट्री है, उसको भी इन लोग मारना चाहता है। क्यों मारना चाहता है, इसके जवाब हमको चाहिए। और सीधा सीधा हम ये बात आखिर में ये बात आ रहा है ताकि ये जो हमारा डिमांड पूरी हो जाएगा, सुबह हमको ट्रेन मिल जाए और शाम को हमको ट्रेन मिल जाए, इतने में हम खुश है। हमने अपनी पेट काट के सर रेलवे गवर्नमेंट का जमीन दिए है ताकि इधर हमारे रेल चले, लेकिन इधर ट्रेन चले, लेकिन हमारा जमीन लेके हमको ट्रेन नहीं दिया जा रहा है। ऊपर से बांग्लादेश के साथ कम्युनिकेशन ठीक कर रहा है, तो इधर से रुकेगा भी नहीं, बांग्लादेश का ट्रेन सीधा निकल जाएगा। तो हमारे ये जमीन लेने का मतलब क्या है? तो इसका मतलब हमें बांग्लादेशी समझ रहा है या पाकिस्तानी समझ रहा है या बंगाली बोल के अवॉर्ड करके जा रहा है हमको? इस बात की जवाब हमको चाहिए सरकार से। বরকলার মারুয়াছড়ায় মারপিটের ঘটনায় ভুয়া সাংবাদিক দেলোয়ারকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে বরকলার সংবাদ মাধ্যমে জানান, মুমিন হাসানকে মারধর করেও দেলোয়ার ও তার সহপাঠীরা ছাড়া পেল, কিন্তু মুমিন হাসান বুরভুইয়ার ন্যায় থেকে বঞ্চিত। তারা প্রশ্ন তুলেন, দেলোয়ার কি সাংবাদিক পরিচয় দিয়ে ছাড়া পেল? অবৈধভাবে কাঠ পাচার করেও রেহাই পেল দেলোয়ার। তার নাম হলো দিলওয়ার, তার সাথে জড়িত আছে আরো 2 জন, একজন মহিলাও তিনি সাথে নিয়ে আসছেন এবং তারা গ্রুপ বানিয়ে সেই যুবকের উপরে অ্যাটাক করেছেন। খুবই ঘৃণাভাবে তিনি অ্যাটাক করেছেন সেই যুবকের কাছে। আমাদের গ্রামেরই যুবক, তিনি খুবই ভালো ছেলে, তিনি তার গ্রামের তার বাবার তার ভাইয়ের সবের পেট চালান, তিনি বিজনেস করেন। সে একটা মামুলি 23 বছরের একটা যুবক, 24 বছরের যুবক, সেই যুবকের উপরে সেই ঘৃণাত্মক এবং খুবই আঘাত করেছে এই দিলওয়ার নামক ব্যক্তিটা। তার পুরো টিম নিয়ে সে বের হয়েছে এবং তারে ধমকি দিচ্ছে, মারবো, এরকম করবো, তুমি কে, তুমি আমাকে চিনো না। সে সাংবাদিক বলছে তাকে। এই ধরনের সাংবাদিক এরকম করতে পারে কি? এটা কোয়েশ্চেন আপনার কাছে। এরপর যখন পুলিশ ইনকোয়ারি ঘটে, পুলিশ ইনকোয়ারি ঘটার পর আমাদের গ্রামের যুবকটাকে অ্যারেস্ট করা হয়, তাকেও অ্যারেস্ট করা হয়, সেই দিলওয়ার হোসেনকে भी অ্যারেস্ট করা হয়। কিন্তু সে দিলওয়ার হোসেন সাংবাদিক বলে ছুটে যায়।
কিন্তু আমাদের যে গ্রামের একটা যুবক, সে তাকে চালান দিয়ে দেয় পুলিশ। এটা কি প্রশাসন? এটা কি ধরনের ন্যায়? আপনারা জাগুক, ন্যায়তে চলে যাও। আমাদের দাবি এটাই যে যে ব্যক্তি দোষী তাকে ধরাও এবং যে নির্দোষ তাকে ছাড়াও। বিষেধগার যেন উল্লাসতায় বদলে গেল। দিন কয়েক পূর্বে বেহাল সড়ক নিয়ে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে বিষেধগার হন সোমবার। তারাই জিন্দাবাদ ধ্বনি দেন বিধায়কের উপস্থিতিতে। প্রসঙ্গত, শহরের লক্ষ্মীচরণ রোডের 437 মিটার বেহাল সড়ক নিয়ে জনগণেরা বহুবার আন্দোলনের মাঠে নামেন। বিধায়ক কমলাক্ষ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আশ্বাস দিলে কাজের কাজ কিছুই হয়নি। তাই বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। সোমবার বেহাল সড়ক পরিদর্শনে যান বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করেন বেহাল সড়ক নিয়ে। অতঃপর সড়ক কিভাবে সংস্কার করা যায় অচিরে এ ধরনের আশ্বাস দেন তিনি। শেষ পর্যন্ত বিধায়কের আশ্বাস শুনে প্রতিবাদকারীরা উল্লসিত হয়ে জিন্দাবাদ ধ্বনি দেন। প্রত্যেকটা শহরে প্রায় 16 কোটি, কোনো জায়গায় 3 কোটি, 4 কোটি, বিভিন্ন পপুলেশন প্যাটার্ন মতে সেই 23-24 অর্থ বছরে সেই টাকাগুলো দেওয়া হয়েছিল এবং করিমগঞ্জ শহরের জন্য 23-24-এ সেই অর্থ বছরে সেই টাকাগুলো দেওয়া হয়েছিল এবং আমরা প্রপোজাল আমরা দিই এবং এই রাস্তার জন্য 480 মিটার প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ড্রেন সিস্টেম ছিল বা অনেকগুলো সেখানে ফ্যাসিলিটি ছিল, অনেকগুলো প্ল্যান স্টিমের সেগুলো ধরা আছে। কাজ শুরু হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে করিমগঞ্জ শহরের 2011-তে আমি যখন বিধায়ক হয়েছিলাম তখন রাস্তাঘাটের অবস্থা কী অবস্থা ছিল, ভয়ানক অবস্থা ছিল। তো এখন যদি দেখতে পাই, আমরা দেখতে পারবো করিমগঞ্জ শহরের কয়েকটা রাস্তা, মুসলিমে কয়েকটা রাস্তা খারাপ। এর মধ্যে যদি আমরা ইনস্ট্যান্স দিতে হয় তাহলে এই রাস্তায় ইনস্ট্যান্স দিতে হবে যে করিমগঞ্জ শহরের মধ্যে এই রাস্তাটা খারাপ। কোন রাস্তাটা খারাপ? এই রাস্তাটা খারাপ। তাই ইতিমধ্যে টাকা স্যাংশন হয়েছে, বরাদ্দ হয়েছে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু কন্ট্রাক্টর কাজ শুরু করেছে। 2-1 দিন হয়তোবা আন্দোলন হয়েছিল, সে আন্দোলন হয়েছিল মানে কাজ করতে হবে, সেটা নয় যে কাজের স্যাংশন হয়নি। কাজের স্যাংশন হয়েছে, গভর্নমেন্ট বরাদ্দও করেছে। সামান্য লেট হয়েছিল, কন্ট্রাক্টরে লেট হয়েছিল। কারণ হচ্ছে কি আগের কাজটা হয়তো আগের বছর করাটা উচিত ছিল, কিন্তু টেকনিক্যাল কারণে লাস্ট ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার হয়। প্রথম অবস্থায় আমাদের অ্যাপ্রুভেল হয় না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে টাউনের অ্যাপ্রুভেল হয়ে গেল। করিমগঞ্জ শহর থেকে শুরু করে 4-5টা শহরের অ্যাপ্রুভেল হয়নি কাজের। মুখ্যমন্ত্রী যখন আসলেন আমরা মুখ্যমন্ত্রীকে বললাম, তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী অর্ডার দিলেন সেই সময় এবং অ্যাপ্রুভেল হলো এবং তারপর কাজটা শুরু হলো। তাই আমাদের ফেজটা শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন কাজ শুরু হয়েছে, আমি বিশ্বাস করে আমাদের ইঞ্জিনিয়ারও বলেছেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন, বিশ্বজিৎ মাসও বলেছেন এবং বিশেষ করে আমাদের কন্ট্রাক্টর কিশোর সেও এখানে আছে এবং আমরা বদ্ধপরিকর যে কম দিনের ভিতরে 20-25 দিনের ভিতরে যাতে ভালো রাস্তায় যদি রূপান্তরিত করা যায়, তার জন্য নিশ্চয়ই কন্ট্রাক্টর কাজ চালিয়ে যাবে। এবং আমি মনে করি মানুষের খুব হয়েছিল, খুবের বহিঃপ্রকাশ হয়েছে, হয়তো বা কাজ করতে হবে। আন্দোলন করেছে ওরা, কাজ করার জন্য আন্দোলন করেছে। ওরা আন্দোলন করে যে কাজটা তাড়াতাড়ি হয় তার জন্য আন্দোলন করেছে। তাই সেই পজিটিভ ওয়েতে আন্দোলন করেছে। সামনেটা আমি মনে করি যে রাস্তার কাজ হবে এবং এছাড়া এই নগরিয়া প্রকল্পে 16 কোটি স্যাংশন হয়েছিল। তাই অনেক রাস্তায় কাজ শুরু হয়েছে। আমি বিশ্বাস করি পুজোর আগে আমাদের ইঞ্জিনিয়ার এখানে আছেন, পুজোর আগে যাতে প্রত্যেকটা কাজ শেষ করা যায় এবং বিশেষ করে পুজো আমাদের জন্য একটা বিশেষ ব্যাপার। পুজোর সময় যাতে রাস্তাঘাট খারাপ না থাকে সেটাই কামনা করছে। আমি মনে করি কম দিনের ভিতরে কাজ শেষ করতে পারবো এবং বিশেষ করে নগরিয়ার প্রকল্পের আন্ডারে যতগুলো কাজ হয়েছিল প্রত্যেকটা কাজ যাতে পুজোর আগে শেষ হয় সেটাই কামনা করছি। নমস্কার, আমি সাদামালা পড়াইছিলাম, এটা আমি ভুল করছি, এটা আমি করছি। কিন্তু এবার দুর্গার মালা জেলা ভরাই রাস্তা হওয়ার পরে দুর্গার দেবীর জেলা বড় মালা ভরানি হয়, ওলা ভরাইব আমরা এমএলএ। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University.
both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ৪৩তম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কেন্দ্রীয় কমিটির সভা সম্পন্ন রবিবার সকাল থেকে বরখোলার শেডো কমিউনিটি হলে বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বরখোলা আঞ্চলিক সমিতির কর্মীবৃন্দের একনিষ্ঠ মনোভাব সম্পন্ন। দেখুন সবিশেষ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ৩ জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি কেন্দ্রীয় কমিটি সারাদিনব্যাপী সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। রবিবার সম্মেলন সভার মধ্যে ৩ জেলা থেকে আগত বিশেষ গুণীজন, সাহিত্যিক, কবি এবং লেখক, সাংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সরকারি কার্যালয়ে বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে কোনো রকমে জনগণ এবং সরকারি কাজ করতে অসুবিধে না পড়ে। এছাড়াও আগামী দিনের জন্য কয়েকটি নিত্য নতুন পরিকল্পনা এবং চিন্তাধারা নিয়ে বিকেল ৩:৩০ ঘটিকায় প্রকাশ্য সভা উঠে আসে। এদিন বরখোলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বরখোলা এলাকায় ৫ কৃতি সন্তানকে উত্তরীয় ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। যথাক্রমে ডিমাসা ভাষার লেখিকা উমা শশী বর্মন, প্রকৃতিবিজ্ঞানী অভিজিৎ দাস প্রমুখ। এছাড়াও এলাকার শিশু শিল্পীদের মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেশ লস্কর, এছাড়াও হাইলাকান্দি জেলা সভাপতি ইন্দিরা ভট্টাচার্য, কেন্দ্রীয় সহসভাপতি মনিকা চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য, কেন্দ্রীয় সম্পাদক গৌতম প্রসাদ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজ্যিক এসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, উত্তর বরখোলা প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাহিরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের বিভিন্ন রূপরেখা নিয়ে বক্তব্য পেশ করেন বিশিষ্টজনেরা। একটা কথা প্রায় বলতেন যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন 1977 থেকে এখন অব্দি বেঁচে আছে, এটা একটা বাফার স্টক হিসাবে আছে। বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন বিষয়ে ধর্মগত সংঘাতের মাঝখানে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন এবং বরাক উপত্যকা সংস্কৃতি সম্মেলন বিভিন্ন সময়ে অতীত থেকে বর্তমান পর্যন্ত একটা ভারসাম্য রক্ষা করে চলে আসছে। এই জন্য যে অনেক সংঘাতকর পরিস্থিতি এই উপত্যকায় তৈরি হয়। আসাম সরকার, সে যে দলের সরকারই হোক, স্বীকার না করলেও তারা কিন্তু এটা অনুভব করে যে এই সংগঠন কিছু কাজ করছে, যাদের মধ্যে মধ্যে একেবারে প্রয়োজন যখন চক্ষুলজ্জা হয়। রণজ বেগম মশাই চিঠি দেন সাধারণ সম্পাদককে, আপনারা ভাষাগুলো সপ্তাহ উদযাপন করুন। বিধৌত দক্ষিণ আসামের সমতল ভূমির 3 জেলার প্রশাসনিক মানচিত্রের ভেতরে থাকা প্রতিটি ভাষিক গোষ্ঠীর সংস্কৃতি চর্চার অধিকার রক্ষার প্রতি দায়বদ্ধ। প্রতিটি ভাষা সংস্কৃতি যেন স্বাভাবিক নিয়মে বিকশিত হয়ে মানবতাবাদের কথা বলতে পারে। কোনো ধরনের ভাষিক আগ্রাসনকে আমাদের সংগঠন মান্যতা দেয় না এবং যে কোনো ধরনের আধিপত্যবাদ ও আগ্রাসনকে প্রতিহত করতে বৌদ্ধিক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে দায়বদ্ধ। দ্বিতীয়ত, শহীদের আত্মবলিদানে অর্জিত সরকারি ভাষা আইন যথাযথ পালনের ক্ষেত্রে জাগ্রত প্রহরীর কাজ করবে। এ ব্যাপারে উল্লেখিত আমাদের সংগঠন দীর্ঘদিন থেকে এই কাজ আমরা জেলা প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। সম্প্রতি বরাক উপত্যকার 3 জেলার মাননীয় জেলা আয়ুক্তের থেকে সরকারি ভাষা আইনকে গুরুত্ব দিয়ে সব সরকারি প্রতিষ্ঠানে এই আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে
ক্ষেত্রে যে নির্দেশিকা জারি হয়েছে আমাদের সংগঠন তাতে সন্তোষ ব্যক্ত করছে। এই আইন প্রয়োগের ক্ষেত্রে জনসাধারণের আত্মসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রশাসনের পাশে আমাদের সংগঠন কাজ করবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে তুলসীদাস বণিক কনফারেন্স হলে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে অভিজিৎ এন্দোর স্মৃতি গ্রন্থ প্রকাশিত হয়। দেখুন সবিশেষ। অভিজিৎ এন্দোর স্ত্রী অঞ্জু এন্দো এই বইটির সম্পাদনা করেছেন। প্রাক্তন খেলোয়াড় তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ এন্দোর স্মৃতি গ্রন্থের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, ডাক্তার কুমার কান্তি দাস, ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, শিক্ষিকা জয়া দেব সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর শর্মিলা দাস একখানা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে একসাথে অভিজিৎ এন্দোর স্মৃতি গ্রন্থ নতুন করে পাবো বলে গ্রন্থটি উন্মোচন করেন। অভিজিৎ এন্দোর ছোট ভাই সুমন্ত সারথী এন্দো এই বই প্রকাশের বিষয়ে বক্তব্য রাখেন। বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুস্তক উন্মোচন অনুষ্ঠানে আমাদের পরিবারের আমন্ত্রণের সাড়া দিয়ে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ এন্দো শুধু আমার বড় দাদা ছিলেন না, উনি ক্রীড়াক্ষেত্রে একজন বিশিষ্ট খেলোয়াড় এবং দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। ওনার বর্ণময় চরিত্রের বিভিন্ন দিক লেখকরা তুলে ধরেছেন এই নতুন করে পাবো বলে পুস্তকে। আমি আশা করছি এই পুস্তকটা আপনাদের ভালো লাগবে। আমি এই সুযোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত মহাশয় এবং সমস্ত সদস্যদের আমাদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি এই সভাগৃহে করার অনুমতি দেওয়ার জন্য। পরিশেষে আমি আপনাদের সবাইকে আজকের এই পুস্তক উন্মোচন অনুষ্ঠানে আমাদের পরিবারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবারে আসছি খেলার খবরে। শিলচর টাউন ক্লাব হলে গতকাল ইভিনিং ক্লাবের সদস্যরা গত বছরের শিলচর ডিএসের আয়োজিত বি ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন নিজেদের দলটিকে সংবর্ধনা দিল। চ্যাম্পিয়ন দলের সদস্য সহ কোচ বাবু সিং ও ম্যানেজার তপন দাসের হাতে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয়। ক্লাবের সভাপতি সুমন্ত সারথী এন্দো সহ সভাপতি অংশু রায়, সচিব বিকাশ শাম প্রমুখ সবাই মিলে খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেন। এ বিষয়ে ক্লাবের সভাপতি সুমন্ত সারথী এন্দো বক্তব্য রাখেন। খেলবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে সুপার ডিভিশন খেলা। সুতরাং আমাদের এই যে টিমটা আজকে ফার্স্ট ডিভিশনে উঠলো, সেই টিম যাতে সুপার ডিভিশনে কোয়ালিফাই করতে পারে তার জন্য আমরা যত্নবান হব। আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং আমাদের যিনি যাতে যাকে আমরা দায়িত্ব দিয়েছি চন্দন শর্মা, ওনাকে আমরা সর্বতভাবে সহায়তা করে যাব। আপনাদের সহযোগিতায় আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে ভবিষ্যৎ লক্ষ্যে বুঝতে পারব এবং শিলচরের খেলাধুলার ক্ষেত্রে ইভিনিং ক্লাব একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে, এই আমার বিশ্বাস। আপনারা যারা এসছেন আজকের এই অনুষ্ঠান, আপনারা যারা কভার করেছেন, তাদেরকে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকটি মেম্বারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলের ব্যাডমিন্টন কোর্টের পুরনো মেট বহু আগেই নষ্ট হয়ে গিয়েছিল। এই ছেঁড়া মেটে ছোট ছোট দুর্ঘটনাও ঘটেছে। একাডেমির প্রশিক্ষার্থীদের অভিভাবকরা ও এই ম্যাট নিয়ে অনেক কথাবার্তা বলেছিলেন। এমনকি একাডেমির কোচ রাহুল দেও এই ম্যাট নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত সভাপতি ও সচিবের নির্দেশে গত রবিবার দিন থেকে ম্যাট বসানোর কাজ শুরু হয়েছে। আশা করা যায় আগামী বৃহস্পতিবারের নাগাদ মোট 3টি কোর্টের ম্যাট বসানোর কাজ শেষ হবে। ম্যাট 3টি হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার থেকে পুনরায় নতুন ম্যাটে শাটলাররা অনুশীলন শুরু করবেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।